করছে, আর তাই আমি শ্বশুরের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে শ্বশুর আমার সাথে যা করেছিল তা শুনলে তোমরা ঠিক থাকতে পারবে না। তাহলে চলো বন্ধুরা, মূল গল্পটি শুরু করি। আমার নাম তানিয়া আক্তার বৃষ্টি। আমার বর্তমান বয়স 20। আজকের তোমাদেরকে বলবো আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমার বয়স যখন 14 বছর, তখন প্রবাসে থাকে এক ছেলের সাথে আমার বিয়ে হয়। আমার স্বামী প্রায় 8 বছর ধরে বিদেশ থাকে। বিদেশ থেকে 6 মাসের ছুটিতে এসেছে বিয়ের জন্য। আমার বিয়ের কথা আগে থেকেই আমার পরিবারের সাথে ঠিকঠাক করে রেখেছিল। তাই আমার স্বামী আসা মাত্রই আমাকে বিয়ে করে তার ঘরে উঠিয়ে নেয়। বিয়ের প্রথম দিন আমার উপর দায়িত্ব পালন করার চেষ্টা করে। যখন আমার স্বামী আমার উপর দায়িত্ব পালন করার চেষ্টা করে, তখন আমি এক বিষয় লক্ষ্য করলাম। হঠাৎ করে সে পকেট থেকে কি যেন বের করেছে। আমি তখন খুব চমকে গেলাম। আমি ভাবলাম পকেট থেকে কি এমন জিনিস বের করেছে, কিন্তু সে জিনিসটা বের করে তার হাতে মুঠোয় রেখে দিল, আর সে বলল, বৃষ্টি তুমি একবার চোখ দুটো বন্ধ করো তো, তোমাকে একটা সারপ্রাইজ দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তোমার হাতের মধ্যে কি, এটা একটু দেখি। সে বলল, এটাই তো তোমার সারপ্রাইজ। তারপর আমি এই সারপ্রাইজ পাওয়ার জন্য চোখ বুজলাম। কিছুক্ষণ পর সে আমাকে বলল, এবার চোখ দুটি খোলো। চোখটি খোলার সাথে সাথেই আমি দেখতে পেলাম সে আমার হাতের মধ্যে একটি আংটি পরিয়ে দিল। আংটিটি ছিল ডায়মন্ডের। আমি তো কখনো ডায়মন্ডের আংটি দেখি নাই। আমি খুব খুশি ডায়মন্ডের আংটি পেয়ে। তারপর সে বলল, এটা আমি বিদেশ থেকে অনেক কষ্ট করে তোমাকে শুধু খুশি করার জন্য অনেক টাকা ব্যয় করে এনেছি। তুমি কি এই গিফটটা পেয়ে খুশি হয়েছ? আমি বললাম, জি সাহেব, আমি আপনার গিফট পেয়ে অনেক খুশি হয়েছি। কারণ আমি জীবনে কখনো ডায়মন্ডের আংটি বাস্তবে দেখি নাই, আর তাছাড়া আমার জন্ম হয়েছে অতি গরিব পরিবারে। আপনার সাথে আমার বিয়ে হয়ে এই জন্য সত্যিকার অর্থে আমি অনেক ভাগ্যবান আমি বাস্তবে ডায়মন্ডের আংটি দেখতে পেরেছি। তারপর হঠাৎ করে আমি চেয়ে দেখি আমার স্বামী আমার দিকে এমনভাবে তাকালো, মনে হলো যেন আমার হিরো স্বামী বলে কথা। তারপর আমিও আমার স্বামীর সামনে এমনভাবে তাকালাম। কিছুক্ষণ পর দুজনেই অনুভব করলাম মনে হয় আমাদের মধ্যে প্রাকৃতিকভাবেই ভিন্ন কিছু কাজ করছে। কিন্তু আমার স্বামীকে দেখতে যে রকম রোমান্টিক হিরো মনে হলো, সে সেই রকম রোমান্টিক না। যখন সে আমার ঘনিষ্ঠ হলো, তখন আমার কাছে মনে হলো যেন একেবারেই তার মধ্যে কিছু নাই। আমার কিছুই হলো না, বরং সুখের চেয়ে অনেক কষ্ট পেলাম। আমি ভাবলাম প্রথম দিন হয়তো তাই এরকম সমস্যা হয়েছে। কিন্তু এভাবে তার সাথে 4 বছর 5 মাস সংসার করলাম। কিন্তু কোনো দিন সে আমার প্রত্যাশিত কোনো কিছুই পূরণ করতে পারে নাই। আমার বিয়ে 4 মাস পর একদিন সন্ধ্যা বেলায় আমার কাছে খুব মন খারাপ করে আসলো এবং এসে বলল, বৃষ্টি, আগামী বুধবার আমার ফ্লাইট। তোমাকে ছেড়ে আমার খুব কষ্ট হবে। তারপরও কি করব, আমার তো সেখানে কাজ। সেখানে না গেলে তো আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। বৃষ্টি, তুমি কোনো চিন্তা করো না। আমি এইবার গিয়ে 1 থেকে 2 বছরের মধ্যে একেবারে চলো আসব। তোমাকে ছাড়া বৃষ্টি আমাকে থাকতে খুব কষ্ট হবে। দেখতে দেখতে বুধবার চলে আসলো। বুধবারে আমার স্বামী আমাকে ছেড়ে 1 থেকে 2 বছরের জন্য বিদেশ চলে গেল। আমার স্বামী বিদেশ চলে যাওয়ার পর রাত্রিবেলায় শুধু খালি মন চটপট করত, কি করব ভেবে পাচ্ছি না। স্বামী বিদেশ, চাইলেও তো আর কোনো কিছু করা সম্ভব না। তারপরও অনেক চেষ্টা করলাম কিভাবে আমার মনের আশাগুলো পূরণ করব। নিজেই সাথে নিজেই যেন এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করেছিলাম নিজের মনে একটু শান্তি পাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করেই আমার দরজাটায় একটা টক্করের শব্দ হলো। শব্দটা শুনেই আমি চমকে উঠলাম। দরজার দিকে আমি তাকিয়ে দেখি আমার সেই আচরণ বা দৃশ্য আমার শ্বশুর মশাই খুব ভালো করে দেখেছিল, আর এদিকে আমার শ্বশুর মশাইয়ের বয়সও খুব একটা 50-এর বেশি না। শ্বশুর মশাইয়ের চোখে যখন আমার চোখ পড়ল, তখন শ্বশুর মশাই খুব লজ্জা পেয়ে গেলেন এবং খুব তাড়াহুড়া করে ওখান থেকে চলে গেলেন। আর এদিকে বাড়িতে কেউ নেই, আমার শ্বশুর মশাই আর আমি। কিন্তু শ্বশুর মশাই যে এভাবে আমার প্রতি নজর দেয় তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যাই হোক, পরদিন শ্বশুর মশাই রাতে ঘর থেকে আমায় ডাকছিল আর আমায় বলল, বৌমা, আমার পায়ে ব্যথা করছে, আমার পায়ে একটু তেল মালিশ করে দাও। আমি শ্বশুর মশাইকে বললাম, ঠিক আছে, আমি মালিশ করে দিচ্ছি। শ্বশুর মশাই কিছুক্ষণ পর বলল, বৌমা, আমায় তুমি বাঁচালে। কিন্তু আমি যখন ঘর থেকে বাহির হচ্ছিলাম, তখন শ্বশুর মশাইকে দেখলাম সে নিজের সাথে নিজেই কথা বলছে। সে বলতে লাগল, বৌমা, আমি তোমায় মিথ্যা বলে আমার যত্ন করায়, আসলে আমার পায়ে কোনো ব্যথা নাই। আমি পরদিন যখন বাথরুমে গোসল করতে যাচ্ছি, তখন শ্বশুর মশাই আমার পিছু পিছু আসতে লাগল।
আমি লক্ষ্য করছিলাম শ্বশুর মশাই আমার পিছু পিছু আসছে, কিন্তু শ্বশুর মশাইকে আমি কিছু বলিনি। কারণ আমি হঠাৎ শ্বশুর মশাইকে বললাম আমি বাথরুমে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? শ্বশুর মশাই তখন বলল, বৌমা শরীরটা প্রচণ্ড গরম, যে গরম পড়ছে আমি গরমে ঘুমাতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে বৌমা। শ্বশুর মশাই আমি এখন কি করতে পারি? শ্বশুর মশাই বলল, আমার তো হাঁটতে কষ্ট হয়, তাছাড়া আমি নিজে নিজে গোসল করতে অনেক কষ্ট হয়। যদি তুমি গোসল করিয়ে দিতে তাহলে আমার অনেক উপকার হতো। ঠিক আছে, আমি আপনাকে গোসল করিয়ে দিচ্ছি। তারপর শ্বশুর আব্বাকে নিয়ে আমি বাথরুমে গেলাম। তারপর আমার শ্বশুর আব্বাকে আমি গোসল করিয়ে দিচ্ছিলাম। তখন শ্বশুর আব্বা বলল, আমার আজ তোমার শাশুড়ির কথা মনে পড়ছে, আমি তোমার মাঝে আমি আমার স্ত্রীকে খুঁজে পেলাম। আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, শ্বশুর মশাই আপনি কি বলছেন এসব? আমি ঠিকই বলছি বোমা, আমি তোমার মাঝে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? এই যে বললাম একটু আগে আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি তোমার মাঝে। বাবা আপনি এসব কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তাছাড়া আমি আপনার ছেলের বউ। আপনার কি মাথা ঠিক আছে? শ্বশুর আব্বা বলল, বেমা আমার মাথা ঠিক আছে। আমি মনে মনে ভাবলাম, শ্বশুর মশাই এ কি মাথায় সমস্যা হয়ে গেল না কি? যাই হোক, কিছুদিন পর আমার শ্বশুর মশাই আমায় বলল, বৌমা আমার একটা জিনিস খাওয়ার খুব ইচ্ছা করছে। কি খেতে চান শ্বশুর মশাই? শ্বশুর মশাই বলল, আমি তোমাকে নিয়ে একসাথে নুডলস আর পায়েস খেতে চাই। আমি বললাম, আব্বা আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য নুডলস আর পায়েস তৈরি করে নিয়ে আসছি। তারপর আমি যখন শ্বশুর আব্বার রুমে নুডলস আর পায়েস তৈরি করে খাওয়াতে নিয়ে গেলাম। আমি আব্বার রুমে যেতেই বলল, বৌমা আজ আমার খুব ভয় করছে। আমার মনে হয় আজ একা একা এই রুমে ঘুমাতে পারবো না। তোমার হাতের রান্না করা নুডলস আর পায়েসটুকু খেয়ে আমি তোমার রুমে যেতে চাই। আমি শ্বশুর আব্বাকে বললাম, আব্বা আপনি নুডলস আর পায়েস খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ুন, কিছু হবে না। আমি তো পাশের রুমেই আছি, কোনো সমস্যা হলে আমায় ডাক দিয়েন। শ্বশুর আব্বা বলল, বৌমা যত কিছুই বলো, আমি আজ একা একা এই রুমে ঘুমাতে পারবো না, কারণ আজ আমার খুব ভয় করছে। আমি শ্বশুর মশাইয়ের মতলবটা কিছুটা হলেও আমি বুঝতে পারছি, কারণ ইদানিং শ্বশুর মশাই আমার দিকে কেমন ভাবে চেয়ে থাকে। আমি শ্বশুর আব্বাকে বললাম, আপনি যদি বারবার একই কথা বলেন তাহলে কিন্তু আমি এ বাড়ি থেকে চলে যাব। শ্বশুর আব্বা আমার কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে বৌমা, আমি একাই ঘুমাতে পারব। এর পরদিন শ্বশুর মশাই আবার রাতে অভিনয় করা শুরু করে দিয়েছে। চিৎকার করে বলছে, পা ব্যথা করছে, কে আছো গো, আমায় বাঁচাও, আমি মরে যাচ্ছি। পায়ের ব্যথা কিছুতেই সহ্য করতে পারছি না, মনে হয় আজ আমি মরে যাব। আমি বুঝতে পারছি শ্বশুর আব্বা এসব অভিনয় করছে। আমি শ্বশুর আব্বার রুমে গিয়ে বললাম, আপনি এভাবে চিৎকার করছেন কেন? তুমি কি জানো না বৌমা আমার পায়ে ব্যথা? জানি তো, কিন্তু আমি কি করব? তুমি একটু পায়ে মালিশ করে দাও, তাহলেই ব্যথা চলে যাবে। শ্বশুর আব্বা, আমি পারবো না, আপনি ভালো কোনো ডাক্তার দেখান। বৌমা তুমি আমার মুখের উপর কথা বললে। আমি বললাম, আপনার এসব নাটক আমার ভালো লাগে না। আপনি নির্ভয়ে নাটক বাদ দিয়ে বলুন, আপনি আমার কাছ থেকে কি পেতে চান, সোজা বলে পেলন। কি বলছো বৌমা, আমার সত্যি পায়ে ব্যথা? তাহলে চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে চলি। যদি ডাক্তার সাহেব বলেন যে আপনার পায়ে ব্যথা, তাহলে আমি আপনাকে প্রতিরাতে মালিশ করে দিব। আর যদি পায়ে ব্যথা না থাকে তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। এই কথা শোনার পর শ্বশুর আব্বা বলল, ঠিক আছে তাহলে আগামীকাল ডাক্তারের কাছেই যাব। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগেই রাতে শ্বশুর মশাই এমন কাণ্ড করে বসল, আমি তো অবাক হয়ে গেলাম। শ্বশুর মশাই এমন চিৎকার করছিল, পাশের বাড়ির মানুষ ঘুমাতে পারছিল না। তখন পাশের বাড়ি থেকে একজন লোক এসে আমায় বলল, তোমার শ্বশুর মশাইয়ের কি হয়েছে, এভাবে চিৎকার করছে কেন? আমি কোনো উপায় না পেয়ে বললাম, উনি প্রতি রাতে এরকম চিৎকার করে, কিন্তু তার কিছুই হয়নি। আমি তো আর তাদের বলতে পারি না শ্বশুর আব্বা আমার কাছ থেকে কি চায়, আমি তো সেটা তাদের মুখ ফুটে বলতে পারি না। এর মধ্যে শ্বশুর আব্বা বলল, বৌমা আমার কোনো খেয়াল রাখে না। পাশের বাড়ির লোকটি বলল, আপনার শ্বশুর আব্বা ব্যথায় চিৎকার করছে আর আপনি দাঁড়িয়ে থেকে দেখছেন। আপনি কিসের বৌমা? আপনি এখনই আপনার শ্বশুর আব্বার পায়ে তেল মালিশ করে দিন। আমি আর কোনো উপায় না পেয়ে দৌড়ে শ্বশুর আব্বার ঘরে গেলাম আর বললাম, আপনি চিৎকার বন্ধ করুন, আমি পায়ে মালিশ করে দিলেই তো আপনার ব্যথা ভালো হয়ে যায়। আমি এখন আপনার পায়ে তেল মালিশ করে দিচ্ছি, আপনি ঘুমান। আমি শ্বশুর আব্বার পায়ে তেল মালিশ করতেছিলাম।
কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম আমার শ্বশুর মশাই চুপ বন্ধ করে কেমন জানি অদ্ভুত রকমের শব্দ করতে শুরু করল। আমার ভয়ে আমার চোখ মুখ চমকে উঠল। তারপরও আমি মনে মনে ভাবলাম দেখি আমার শ্বশুর মশাই কি করে, আর তাছাড়া আজ শ্বশুর মশাই এর উদ্দেশ্য জানতে হবে। আমার স্বামী চলে গিয়েছে বিদেশ, অনেক দিন হয়েছে, কিন্তু আমার তো আর সে রকম কিছু নাই। তাই নিজের অজান্তেই আমি শ্বশুর আব্বাকে পরীক্ষা করতে শুরু করলাম। শ্বশুর আব্বা হঠাৎ আমায় বলল, বৌমা আমি একটা কথা বলি। আমি বললাম, বলেন, কি বলবেন? আমি তোমার নামে আমার সকল সম্পত্তি লিখে দিব, আমার ছেলে কিছুই জানবে না। তুমি আমার ছেলেকে যেভাবে বলবে সেভাবেই চলবে যদি তোমার হাতে আমার সম্পত্তি থাকে। আমি বললাম, আপনার কষ্ট করে জমানো সম্পত্তি আমাকে দিতে চাচ্ছেন কেন? শুধু তুমি আমার একটা কথা রাখবে। তাহলে শুনি আপনার কি কথা। শ্বশুর আব্বা বলল, বৌমা এ কথাটা কাউকে বলা যাবে না, যদি বলো তাহলে আমার আর তোমার বড় ধরনের ক্ষতি হতে পারে, আর তাই কোনোভাবেই এই কথা কাউকে বলা যাবে না। এই কথাটি শুধু তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। আব্বা বলুন, আপনার কি কথা? আমি রাখবো আপনার কথা। সত্যি বৌমা তুমি আমার কথা রাখবে? হে বাবা, কতবার বলবো আপনার কথা রাখবো, বলেন আপনার কথা। তখন শ্বশুর আব্বা বললেন, তাহলে আমি যা বলি তুমি এখন তাই মানতে হবে। ঠিক আছে বাবা, আপনি বলুন আপনার কথা। তাহলে শোনো বেমা, তুমি প্রথমে আমার রুমের দরজাটা বন্ধ করে আসো। আমি বললাম, দরজা বন্ধ করতে হবে কেন? আমি যা বলছি তুমি তাই করো। আমি শ্বশুরের কথাই দরজা বন্ধ করে দিলাম। এবার কি করতে হবে বলুন শ্বশুর আব্বা? এবার তুমি রুমের যে কয়টা জানালা আছে সব বন্ধ করে দাও। আমি শ্বশুর মশাইয়ের কথায় রীতিমতো অবাক হচ্ছিলাম। তারপর আমার অনেক ভয় লাগছিল। তারপর ভয় কাটিয়ে শ্বশুর আব্বাকে বললাম, এর কি করতে হবে আব্বাজান বলেন? এবার তুমি ঘরের লাইটটা বন্ধ করে দাও। শ্বশুর আব্বাকে বললাম, ঘরের লাইট বন্ধ করার দরকার কি, লাইট জ্বলুক। শ্বশুর আব্বাজান বলল, একদম চুপ, কোনো কথা বলবে না। আমি যা বলছি তাই করো, অর্থাৎ রুমের লাইট বন্ধ করে দাও। আমি শ্বশুর মশাইয়ের কথায় রুমের লাইট বন্ধ করে দিলাম। শ্বশুর আব্বা বলল, এবার তোমায় আমার মনের কথাটা বলি। বলেন আব্বা, আপনার কি এমন কথা যে কথাটা রাতের অন্ধকার করে বলতে হয়? শোনো বৌমা, আমার ছেলে প্রথম যেদিন তোমাকে বিয়ে করে এনেছিল তার পরের রাতে তুমি আমার ছেলের সাথে প্রতি রাতে যা করছিলে আমি তোমার কাছ থেকে পেতে চাই। আমি শ্বশুর মশাইয়ের কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, আপনি আমার শ্বশুর আব্বা যান, আর আপনার মুখে কি এসব কথা মানায়? আপনার আশীর্বাদে আমরা ভালো থাকব, আর আপনি এসব কি বলছেন? তখন শ্বশুর আব্বা একটা হাসি দিয়ে বললেন, বৌমা আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আসলে আমার মধ্যে এরকম কোনো খারাপ কিছু নেই। আমি আমার বৌমার পরীক্ষা নিচ্ছিলাম, কারণ বর্তমান যুগের মেয়েরা ভালো না। তাই আমি আমার বৌমাকে পরীক্ষা করেছিলাম। তুমি আমার পরীক্ষায় পাশ করলে বৌমা। এতদিন যা করেছি সব অভিনয় আর কিছুই না বৌমা। আজ আমার গর্বে বুকটা ভরে উঠল। তুমি একজন সৎ চরিত্রবান লক্ষ্মী বৌমা। অবশেষে শ্বশুর মশাই নিজেই খুশি হয়ে তার বৌমাকে তার সকল সম্পত্তি লিখে দিলেন। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম গল্প পেতে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।